the Today's Light, your ultimate destination for success. হ্যালো এসএলএসটি অ্যাসপিরেন্টস, কেমন আছো সবাই? কেমন চলছে প্রিপারেশন? 30 ডে স্টাডি মকের আজকে মক নাম্বার 19। আমরা কিন্তু এর মধ্যে এই বইটা এই বইটার বেশ কিছু, এই বইটা তো কমপ্লিট হয়ে গেছে, সবটা প্র্যাকটিস সেট কিন্তু কভার করে নিয়েছি। এর মধ্যে 10টা প্র্যাকটিস সেট কিন্তু কভার হয়ে গেছে। আজকে আমাদের যে প্র্যাকটিস সেটটা আছে সেটা কিন্তু আমরা এই বইটা থেকে করব, এবং প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সমস্তটাই কিন্তু এসএলএসটি পরীক্ষার যে প্যাটার্ন সেই অনুযায়ী কিন্তু একদম সামঞ্জস্য রেখে প্র্যাকটিস সেটগুলো কিন্তু করা হচ্ছে। তো তোমরা যারা নতুন আজকে এই ভিডিওটাতে ফার্স্ট এসেছো তারা আগের মকগুলো গিয়ে দেখো। এইগুলো কিন্তু তোমাদের এইরকমভাবে হয়তো কোনো পেইড ব্যাচও তোমরা হয়তো পাওনি, যেটা তোমাদের ফ্রি অফ কস্ট ইউটিউব চ্যানেলে, টুডেস লাইট ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রোভাইড করে যাচ্ছি। প্রথম দিন থেকে তোমাদের সাকসেসের পিছনে কিন্তু আমরা প্রচুর এফোর্ট দিয়ে যাচ্ছি। তোমাদের একটাই করণীয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরাও এই ভিডিওগুলো থেকে যেটুকু প্রয়োজন, যেটুকু লাভ ওঠানোর সেটুকু যেন করতে পারে। এর আগে আগে হয়তো এর কোশ্চেন ভিডিওটা আপলোডেড হয়েছে, তো যারা যারা ভিডিওটা ফার্স্ট ডাইরেক্ট এখানে দেখতে এসছো তাদেরকে আমি বলবো তোমরা প্রথমে যাও, কোশ্চেন ভিডিওটা আগে নিজে নিজে অ্যাটেম্প করে দেখো কোশ্চেন লেভেলটা কীরকম, কতগুলো কোশ্চেন তোমরা নিজেরাই সলভ করতে পারছো। সেই কোশ্চেন ভিডিওগুলো স্কিপ করে দাও। এখন যেহেতু টাইম খুব কম, তাহলে কিন্তু ফুল ভিডিও দেখার দরকার নেই। আমি বলবো যে কোশ্চেনগুলোতে তোমরা আটকাচ্ছ সেই কোশ্চেনটুকুই দেখো, কিন্তু আমাকে তো টোটাল মানে প্রবলেম সেটটাই, মক টেস্টটাই সলিউশন করে দিতে হবে। তাহলে চলো আজকে আর কথা না বাড়িয়ে মক টেস্টটা শুরু করে দিই। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। আর মাত্র কয়েকটা দিন, আমাদের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে, 10 দিনের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। আগামী 7 তারিখেই পরীক্ষা। তো এই লাস্ট মোমেন্টে যেসব প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি, অন্তত পরীক্ষার আগে সেই প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমরা দেখে যেও। এখান থেকে কিন্তু 50 to 60% কমন পাবে, এইটুকু আমার বিশ্বাস। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই আজকের মকের কোশ্চেনগুলো কি ছিল। আজকের মকের প্রথম যে প্রশ্নটা ছিল, বলেছে মিটার সেকেন্ড স্কোয়ার এককে কণা ত্বরণ দিয়ে দিয়েছে 3t² + 2t + 2। এখানে সময়ের একক সেকেন্ড, t = 0 সময়ে কণাটির প্রাথমিক বেগ, v = 2 মিটার/সেকেন্ড হলে 2 সেকেন্ড পরে কণাটির বেগ কত হবে? তাহলে দেখো প্রবলেমটা কিভাবে সলভ করব। তাহলে এখানে ত্বরণ দিয়ে দিয়েছে এবং আমাকে বের করতে হবে কিন্তু বেগ। তাহলে আমরা যদি ত্বরণ জানি থাকি, তাহলে ত্বরণ a আমরা কি জানি, ডিভি ডিটি। তাহলে এখান থেকে আমরা ডিভি সমান সমান কি পাবো, এ ডিটি। অর্থাৎ আমি যদি ডিভিকে ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমার ভি বেরিয়ে আসবে, তাই তো? তাহলে এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি কি পাবো, ভি পাবো। ইন্টিগ্রেশন অফ এর ভ্যালু দেওয়া আছে 3t² + 2t + 2। ঠিক আছে, কোশ্চেনটা আস্তে আস্তে বোঝো, আস্তে আস্তে বুঝে তোমরা করো। ঠিক আছে, তাহলে এর সঙ্গে রয়েছে ডিটি। এবার আর ইন্টিগ্রেশন করো, তাহলে প্রথমটা কি হবে, 3t³ + 2t² + 2t, আর একটা কনস্ট্যান্ট আসলো সি। তাহলে ভি সমান সমান দাঁড়ালো, এখানে কেটে গেল 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে TQ + t² + 2t + c। এইবার দেখো প্রথম কন্ডিশন বলেছে টি একক সেকেন্ডে, টি যখন 0 তখন কণাটির বেগ বলে দেওয়া হয়েছে 2 মিটার/সেকেন্ড। তাহলে আমি যদি এখানে টি এর ভ্যালু 0 পুট করি,
অ্যাট টি ইজ ইকুয়াল টু 0। তাহলে ভি এর ভ্যালু দিয়েছে 2 আর টি এর ভ্যালু দিয়েছে 0। তাহলে টি 0 কিউব 0 0, এইখানে কিন্তু আমরা কত বসাচ্ছি? 0 বসাচ্ছি। তাহলে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস সি, অর্থাৎ সি এর ভ্যালু বেরোলো আমার 2। তাহলে এখানে আমি কনস্ট্যান্টটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমার আলটিমেট ইকুয়েশন কি দাঁড়ালো? ভি ইজ ইকুয়াল টু টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস 2t প্লাস 2। বোঝা গেছে? এবার আমাকে বের করতে বলেছে 2 সেকেন্ড পরে বেগ নির্ণয় করতে হবে, অর্থাৎ টি এর ভ্যালু যখন 2 তখন আমার বেগ কত হবে? তাহলে হবে 2 কিউব প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 2। তাহলে এটা কত হয়ে যাবে? 8 প্লাস 4 প্লাস 4 প্লাস 2। তাহলে 4 4 8, 8 এ 16 প্লাস 18, তাহলে 18 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? একদম সিম্পল অঙ্ক ছিল। তাহলে এখানে রাইট অপশন কোনটা হবে? অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, বলেছে এ মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ এ ভেক্টর অ্যান্ড মড অফ বি ভেক্টর হলে এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা যদি মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি করি এবং তাদের মধ্যে যদি কোনো ভেক্টরগুলির মধ্যে যদি কোনো অ্যাঙ্গেল থাকে, তাহলে আর ভেক্টর আমরা কি জানি? আর ইজ ইকুয়াল টু রুট ওভার এ ভেক্টর স্কোয়ার প্লাস বি ভেক্টর স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এইখানে এর ক্ষেত্রে কি হবে? তাহলে আমরা যদি রুট ওভারটা এই পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার তো এই পাশে চলে এলো। তাহলে মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার প্লাস 2a মড অফ এ মড অফ বি মানে ম্যাগনিটিউড cos থিটা। তাহলে এইটা হবে আমার ফর্মুলা দুটো ভেক্টরের, যদি আমরা অ্যাডিশন করি রেজাল্ট্যান্ট ভেক্টর কি হবে। এবার প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে এ প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর আর বি ভেক্টর। তাহলে তিনটেই যেহেতু সেম, তাহলে এ ভ্যালু এর ভ্যালু এর ভ্যালু সেম, তাহলে আমি মনে করলাম যে এ প্লাস বি সরি স্কোয়ার নয়, ইকুয়াল টু মড অফ এ ইজ ইকুয়াল টু মড অফ বি ইজ ইকুয়াল টু এক্স। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ধরে নিলাম এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু সরি এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু এক্স কস থিটা। পরিষ্কার, কোনো রকম যে কোনো জটিলতা নেই। তাহলে এদিকে 2x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কস থিটা কস থিটা। তাহলে এখানে যদি আমি সবগুলোকে যদি আমি একদিকে নিয়ে আসি তাহলে কি পড়ে থাকবে? এক্সটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কস থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি কমন নেই এক্স স্কোয়ার, তাহলে পড়ে থাকবে 1 প্লাস 2 cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো তাহলে এক্স তো নট ইজ ইকুয়াল টু 0, কারণ দুটো এখানে কোনো কিছু বলে দেওয়া নেই এ প্লাস বি ভেক্টর বা এ ভেক্টর। তাহলে আমি ধরলাম এ প্লাস, তাহলে তাহলে আমি এক্স যদি নট ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে আমি বলবো যে 1 প্লাস 2 cos থিটা দ্যাট উইল বি 0 অ্যান্ড দ্য মাল্টিপ্লাই অফ দ্যাট অ্যান্ড দ্যাট উইল বি দ্য 0। তাহলে গিয়ে সমীকরণটা স্যাটিসফাই করবে। তাহলে এখানে 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে 2 cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে cos থিটার মাইনাস হাফের মান হচ্ছে তোমার 60 ডিগ্রি আর মাইনাস হাফের মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান 120 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার।
একদম পরিষ্কার অঙ্ক। এবার পরের প্রবলেমটা দেখো, বলেছে একটি কামানের ভর 500 কেজি, এর থেকে 10 কেজি ভরের একটি গোলা 20 মিটার/সেকেন্ড বেগে নির্গত হলো। মাটির ঘর্ষণ বল কামানের ওজনের 1/10 অংশ হলে কামানটি কত দূর পিছিয়ে যাবে। দেখো এইটা একটু একটু লেন্দি অঙ্কই দিয়েছে, এটা কিন্তু 1 নম্বরের জন্য সুইটেবল নয়। তবুও যদি প্রশ্নটা দিয়েছে তাহলে প্রশ্নটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখো। তাহলে এখানে আমরা বেসিক যে কনসেপ্ট যেটা লাগাবো সেটা কি ইউজ করব, সেটা ইউজ করব যে আমরা ভরবেগ অর্থাৎ মোমেন্টামের কনজারভেশন, অর্থাৎ এইটা ইউজ করব। এবং তার সাথে যেটা ইউজ করতে হবে আমার যে কৃতকার্য কত হয়েছে, সেইটা, এই দুটো কনসেপ্ট লাগালে কিন্তু এই ধরনের প্রবলেম আমরা ইজিলি সলভ করতে পারি। তাহলে আমরা যদি ভরবেগের প্রথম সূত্রটা লাগাই অর্থাৎ কনজারভেশন অফ, তাহলে যখন প্রাথমিক অবস্থায় কি ছিল, কামানটাও স্থির ছিল এবং গোলাও স্থির আছে, তাহলে টোটাল ভরবেগ কত ছিল, প্রাথমিক ভরবেগ কত ছিল, ইজ ইকুয়াল টু 0। এবার গোলা নির্গত হওয়ার পর ভরবেগ কত হবে, ভরবেগ কত হবে, ধরো আমি মনে করলাম mg হচ্ছে গোলার ভর, তাহলে গোলার ভর হচ্ছে 10 কেজি, আর ভিজি হচ্ছে গোলার ভেলোসিটি, তাহলে 20 মিটার/সেকেন্ড। আর এমসি ইকুয়াল টু, এমসি হচ্ছে কামানের ভর, তাহলে কামানের ভর হচ্ছে 500 কেজি। আর এম ভি, এই কামানটা কত দূর পিছনে কি বেগ ও প্রাপ্ত হবে সেটা আমরা মনে করলাম ভিসি। গোলাটা নিক্ষেপ হওয়ার পর কামানটা যে বেগ প্রাপ্ত হবে সেটাকে আমরা মনে করলাম, এটা হচ্ছে কামানের কি বলবো, প্রতিক্ষেপ বেগ বা পিছনে যে সরে যাবে তার বেগ, প্রতিক্ষেপ বেগ। তাহলে এইখান থেকে আমরা প্রতিক্ষেপ বেগটা কত হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে কি দাঁড়াবে, তাহলে ধরো, তাহলে এম জি ভিজি প্লাস এম এম সি ভিসি, এটা হচ্ছে নির্গত হওয়ার পরের ভরবেগ, সমান সমান প্রাথমিক ভরবেগের সঙ্গে সমান হবে, অর্থাৎ কি কনজারভেশন অফ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ থেকে পাই। তাহলে এখানে ভ্যালু পুট করো, তাহলে 10 কেজি ইন্টু 20 মিটার/সেকেন্ড প্লাস হচ্ছে 500 কেজি ইন্টু ভিসি ইজ ইকুয়াল টু 0। তাহলে 500 ভিসি ইজ ইকুয়াল টু মাইনাস 200, ভিসি ইজ ইকুয়াল টু মাইনাস 200/500, 2/5, দ্যাট ইজ 0.4 মিটার/সেকেন্ড মাইনাস প্রতিক্ষেপ বেগ অর্থাৎ পিছন দিকে সরে আসবে। এবার যদি পিছন দিকে যখন কামানটা সরে যাবে ভেলোসিটি নিয়ে, তখন তার অপোজিটে একটা কি হবে, ফ্রিকশন বল কাজ করবে। সেই ফ্রিকশন বল হচ্ছে তোমার কত হবে, সেই ফ্রিকশন বল বলেছে এখানে ঘর্ষণ বল, ধরলাম এফ কামানটি ইজ ইকুয়াল টু 1/10 ইন্টু হচ্ছে কামানের ওজন,
কামানের ওজনের 10 অংশ। তাহলে কত হবে? কামানের ওজন, ওজন এখানে বলেছে কামানের ভর, আর এখানে বলেছে কামানের ওজন। তাহলে ওজন সমান সমান কি হবে? এম ইন্টু জি। দেখো এই ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু মিস আউট করে যাবে, ঠিক আছে? তাহলে এম জি কত হবে? 500 ইন্টু 9.8, তাহলে কত দাঁড়াবে? সরি এখানে 10, 1/10 ইন্টু এটা করলে দাঁড়াবে 4 4900, তাহলে 490 নিউটন কিন্তু ফ্রিকশন ফোর্স কাজ করছে। এবার ধরো আমি মনে করলাম যে কামানটি এই ফ্রিকশন বলকে উপেক্ষা করে ডি ডিস্টেন্স, যদি ফ্রিকশন বলের সমান সমান হতো তাহলে স্থির থাকতো। কামানের বলকে উপেক্ষা করে ডি দূরত্ব সে অতিক্রম করেছে। তাহলে তাহলে এখানে বল দ্বারা কৃতকার্য অর্থাৎ ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য যেটা হবে সেটা হবে তার গতিশক্তির পরিবর্তনের সঙ্গে সমান। অর্থাৎ কৃতকার্য সমান সমান হবে গতিশক্তির পরিবর্তন। তাহলে এখানে ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য কত হবে? তাহলে এফ ঘর্ষণ বল দ্বারা মাইনাস এফ কে ইন্টু ডি, আর গতিশক্তির পরিবর্তন কত হবে? মাইনাস হাফ এমসি অর্থাৎ কামানের ভর ইন্টু বেগের স্কোয়ার। তাহলে মাইনাস এফ কে ইন্টু ডি উইল বি মাইনাস হাফ এম ভি স্কোয়ার এমসি ভিসি স্কোয়ার। তাহলে এবার ভ্যালু পুট করো। এফ কে এর ভ্যালু হচ্ছে 490 ইন্টু ডি কত? ডিটাই বের করতে হবে। আর এখানে কত পাবো? মাইনাস হাফ এমসি হচ্ছে 500, ভিসি হচ্ছে 0.4 তার স্কোয়ার, 0.4 তার স্কোয়ার। তাহলে মাইনাস হাফ ইন্টু 500 ইন্টু 0.16, তাহলে মাইনাস 490 ইন্টু ডি। তাহলে ডি সমান সমান এইটা ক্যালকুলেট করো, এইটা ক্যালকুলেট করলে পাবে 0.8, 5×8 = 40, যে দুটো শূন্য কম, তাহলে -40 পাবে। বাই হচ্ছে তোমার 490, তাই তো? মাইনাসে মাইনাসে কেটে দিতে পারো, মাইনাস মানে এখানে কেটে দিলাম। তাহলে 4/49, 4/49 সমান সমান হচ্ছে, যদি ক্যালকুলেট করো ক্যালকুলেটরে, তাহলে তুমি পাবে 0.08163 মিটার। এটাকে যদি তুমি সেমি করো তাহলে 2 ঘর মিটার, ডেসি সেন্টি 2 ঘর যাবে, তাহলে 8.16 সেন্টিমিটার। তাহলে 8.16 সেন্টিমিটার কি হবে? কত ডিস্টেন্স পিছিয়ে যাবে? 8.16 সেন্টিমিটার। তাহলে এইটা হবে নিয়ারেস্ট অ্যান্সার। তাহলে 8.155, দ্যাটস উইল বি দ্য রাইট অপশন। বোঝা গেছে? এই কোশ্চেনটা কিন্তু 1 নম্বরের জন্য মোটেও আশা করা যায় না, তবুও যেহেতু প্র্যাকটিস সেটে দিয়েছে, প্র্যাকটিস সেটগুলো ধরে ধরে করাচ্ছি, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রবলেমই সলভ করতে হবে আর কি।
তো যাই হোক, এখনো যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। প্রবলেমগুলো ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক অন্তত করে দিও। অ্যাজ এ টিচার হিসেবে তোমাদের কাছে এইটুকুই প্রাপ্তি, এর থেকে বেশি কিছু তো চাওয়ার নেই তোমাদের কাছে। তো যদি ভালো লাগে একটা লাইক বাটন প্রেস করতে আর কি লাগে, যদি খারাপ লাগে একটা খারাপ কমেন্টই করে দাও না, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ভালো লাগে অন্তত একটা লাইক বাটন তো দেওয়াই যায়। চলো, আর এই প্রত্যেকটা প্রবলেম কিন্তু ধরে ধরে সলভ করো শেষ পর্যন্ত। যারা সিরিয়াসলি ক্যান্ডিডেট এসএলএসটি যাদের এবার পেতেই হবে, তারা কিন্তু এই মকগুলোকে কিন্তু কখনোই অ্যাভয়েড করো না, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। দেখবে যে এই মকের প্রশ্নগুলো এক্সাম হলে গিয়ে পেপারে পাচ্ছ, তখন কিন্তু নিজেকে খুব একটা ডিপ্রেস মনে হবে, যে না কেন আমি মকগুলো ঠিক মতো দেইনি। কিছুই করতে হবে না, দিনে অন্তত 1 ঘন্টা বের করে একটা ভিডিও দেখে নাও, কত সময় লাগে। আর এখন যা প্রিপারেশন তোমাদের মুহূর্ত, চরম মুহূর্ত, সেক্ষেত্রে তোমরা তো মিনিমাম 10 থেকে 12 ঘন্টা তোমাদের পড়তেই হবে। তো সেক্ষেত্রে শুধু মক কোশ্চেন সলভ করো। এখন থিওরি বুঝতে গেলে সবকিছু আরো ভুলে যাবে। অর্থাৎ যত পারো মক দাও, দেখে দেখে হলেও অন্তত সলভ করে যাও, যাতে পরীক্ষার হলে গিয়ে তুমি অপশন দেখে অন্তত বলতে পারো যে এই 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 অপশনটা হতে পারে, যদি সেম তোমার ডেটা দেওয়া থাকে। তাহলে অন্তত এখন বেশি বেশি করে মকগুলো দেখো, ফালতু রিলে টাইম নষ্ট না করে, এদিক ওদিক না তাকিয়ে মকগুলো দিতে থাকো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। ঠিক আছে, চলো দেখি 4 নাম্বার কোশ্চেনটা কে কে তোমরা সলভ করেছো। বলেছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর এম ভরের একটি বস্তুর বেগ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এ রুট এক্স। এ বলেছে একটা কনস্ট্যান্ট, এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু 1 সরণ ঘটানোর জন্য প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত হবে। তাহলে এখানে বেগ বলেছে, তাহলে বেগের সঙ্গে কৃতকার্যের কি সম্পর্ক? তাহলে কৃতকার্যের সম্পর্ক হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান, অর্থাৎ কৃতকার্য হচ্ছে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন পরিবর্তন যেটাকে আমরা ডেলকে দিয়েও লিখি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কে এফ, অর্থাৎ ফাইনাল কাইনেটিক এনার্জি কত, মাইনাস কে আই, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত ছিল। তাহলে এখানে লিখে দাও, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে, হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ এম ভি আই তার স্কোয়ার। এবার বলেছে প্রাথমিক বেগ, কি বলেছে প্রাথমিক বেগ এক্স ইজ ইকুয়াল টু 0-তে প্রাথমিক বেগ কত হবে, এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ রুট এক্স, যখন এক্স এর ভ্যালু 0 তখন ভি এক্স ভি আই এ রুট 0, দ্যাট ইজ 0, দ্যাট ইজ ইকুয়াল টু ভি আই, অর্থাৎ ভি আই ইজ ইকুয়াল টু 0। চূড়ান্ত বেগ কত, এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে ভি ইজ ইকুয়াল টু এ রুট 1, তাহলে ভি ইজ ইকুয়াল টু এ এ, তাহলে চূড়ান্ত বেগ, তাহলে ভি এফ টা হচ্ছে তোমার এ। এবার যদি আমরা ফর্মুলাতে বসাই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি এফ স্কোয়ার, মানে এর স্কোয়ার মাইনাস হাফ এম ভি আই স্কোয়ার মানে 0 তার স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখানে কত হবে, এটা তো 0, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু সরি, এইখানে 1 নয়, এটা আমি ভুল ধরেছি, এটা এল, না হলে তো
হাফ এম এল আছে এটা, তাহলে এটা কিন্তু এল হবে, নট ওয়ান। এটা ওয়ানের মতো দেখতে লাগছিল যার জন্য এটা। তাহলে এখানে তাহলে কি হবে, রুট ওভার এল, তাহলে এ রুট এল, তাহলে ভি এফ কত হবে, হাফ এম এ রুট এল তার স্কোয়ার। তাহলে ফাইনালি কি দাঁড়াবে, হাফ এম এ স্কোয়ার, রুট কেটে গেল, দিয়ে এল, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম এল এ স্কোয়ার। তাহলে অপশন নাম্বার এ উইল বি দা রাইট অ্যান্সার। তাহলে এটা ঠিক করে নাও যারা যারা ওয়ান ভেবেছিলে, আমি ভেবেছিলাম ওয়ান, তো সেহেতু এটা এল হবে। তাহলে এল, তাহলে এখানে রাইট অপশন হবে অপশন নাম্বার এ। পরের প্রবলেমটা দেখো কি বলেছে, বলেছে একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তি দ্রুতির অর্ধেক বেগ নিয়ে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো, বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তি দ্রুতির অর্ধেক বেগ, অর্থাৎ প্রাথমিক নিক্ষেপ বেগ কত, না এস্কেপ ভেলোসিটির হাফ, বোঝা গেল? এইটুকু বলেছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এবার যদি তাহলে তাহলে এটা কি করব, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, তাই তো? তাহলে সেইটা দিয়ে আমরা অঙ্কটা সলভ করব। তাহলে প্রথম যেটা আমাদের করতে হবে, মুক্তি অর্থাৎ এসকেপ ভেলোসিটির মান কত সেটা বের করতে হবে। তাহলে এসকেপ ভেলোসিটি ভি সমান সমান রুট ওভার 2gm বাই হচ্ছে আর, আর নিক্ষেপ বেগ অর্থাৎ প্রাথমিক যে ভেলোসিটি সেটা হচ্ছে ভি সমান সমান, ধরো আমি বললাম ভি সি এসকেপ ভেলোসিটি বাই হচ্ছে 2, তাহলে হাফ অফ রুট ওভার 2gm বাই আর, বোঝা গেছে? তাহলে তাহলে এখানে এনার্জির কনজারভেশন হবে। তাহলে পৃথিবী পৃষ্ঠে মোট যে পরিমাণ শক্তি ছিল আর সর্বোচ্চ উচ্চতায় যে শক্তি থাকবে সেটা সেম থাকবে, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে পৃথিবী পৃষ্ঠের মোট শক্তি ইজ ইকুয়াল টু সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি, এটা সমান হবে। তাহলে পৃথিবী পৃষ্ঠের মোট শক্তি কত হবে, হাফ এম ভি, তাহলে এখানে নিক্ষেপ বেগ হাফ এম ভি স্কোয়ার মাইনাস হবে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে ফোর্স, অর্থাৎ জি এম এম বাই আর ইজ ইকুয়াল টু সর্বোচ্চ উচ্চতায় কাইনেটিক এনার্জি হয়ে যাবে 0, পটেনশিয়াল এনার্জি জি এম এম আর প্লাস এইচ। তাহলে কি দাঁড়াবে, হাফ এম ভি, ভি এর ভ্যালু কত, 1/2 রুট ওভার 2gm বাই আর তার স্কোয়ার মাইনাস জি এম এম বাই আর ইজ ইকুয়াল টু মাইনাস অফ জি এম এম বাই আর প্লাস এইচ। তাহলে এটা কি দাঁড়াবে, হাফ এম 1/4 2gm বাই আর, রুট ওভার উঠে গেল, মাইনাস জি এম এম বাই আর is equal to minus gm by r plus h। তাহলে এবার এলসিএম করো,
বা এখান থেকে তুমি জি এম এম কমন নাও, তাহলে যেটা পড়ে থাকবে 4r মাইনাস 1/r ইজ ইকুয়াল টু মাইনাস জি এম এম আর প্লাস এইচ। তাহলে কেটে দাও, জি এম এম কেটে দাও, তাহলে যেটা পড়ে থাকবে, এটা যদি আমরা এলসিএম করি, এলসিএম করলে যেটা পাবো 3 1 মাইনাস 4, 1 মাইনাস 4 মানে 3/4r is equal to minus 1/r plus h। তাহলে এখান থেকে 3 into r plus h is equal to এটা মাইনাসে এখানে একটা এখানে 4 ছিল, তাহলে মাইনাস এখানে একটা মাইনাস হবে, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এটা দাঁড়াবে 3r plus h is equal to 4r। তাহলে 4r 3r plus 3h is equal to 4r, তাহলে 3h সমান সমান 4r minus 3r that is r, h সমান সমান r by 3। তাহলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? r by 3 উচ্চতায় বস্তুটি উঠবে। বোঝা গেছে? পরের প্রবলেমটা দেখো, বলেছে বায়ু শূন্য স্থানে এ ও বি ব্যাসার্ধের দুটি গোলাকার বুদবুদ, প্রথমের কন্ডিশন বলেছে বায়ু শূন্য স্থান সমষ্ণ প্রক্রিয়া, দ্বিতীয় কন্ডিশন সমষ্ণ প্রক্রিয়ায় মিলে গিয়ে একটি বুদবুদে রূপান্তরিত হয়, নতুন বুদবুদের ব্যাসার্ধ কত হবে? তাহলে একটি গোলাকার বুদবুদের পৃষ্ঠ শক্তি যদি আমরা দেখি, তাহলে পৃষ্ঠ শক্তি কি হয়? পৃষ্ঠ শক্তি E is equal to into A। তাহলে এখানে A সমান সমান কত? সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এখানে সিগমা হচ্ছে পৃষ্ঠতাণ আর এটা হচ্ছে তার এরিয়া, পৃষ্ঠের ক্ষেত্রফল। বোঝা গেছে? এবার বলেছে যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তাহলে দুটি বুদবুদ মিলে একটি বুদবুদ তৈরি হচ্ছে, এইটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এই প্রক্রিয়ায় যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তাই এই প্রক্রিয়ায় শক্তির কিন্তু পৃষ্ঠ শক্তির কিন্তু পরিবর্তন হয়, এবং এই পৃষ্ঠ টানজনিত যে কাজ এবং অভ্যন্তরীণ শক্তির সেই কাজ কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সঙ্গে সমান। এবং যেহেতু বলছে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে অভ্যন্তরীণ শক্তি কিন্তু অপরিবর্তিত থাকে। সুতরাং যে মিলিত বুদবুদ অর্থাৎ মিলিত যে বুদবুদ, দুটো বুদবুদ মিলে যেটা তৈরি হবে, তার মোট যে পৃষ্ঠ শক্তির যে মোট পরিমাণ, সেটা দুটি আলাদা আলাদা বুদবুদের যে পৃষ্ঠ শক্তি তাদের সঙ্গে কিন্তু সমান হবে, অর্থাৎ তাদের যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে এই পৃষ্ঠ শক্তি, তাহলে পৃষ্ঠ শক্তি কি বলবো, নিউ বুদবুদ ইজ ইকুয়াল টু হবে এ যে বুদবুদ তার পৃষ্ঠ শক্তি প্লাস বি এর যে পৃষ্ঠ শক্তি, সেই দুটো সমান হবে। বোঝা গেল? তাহলে এর পৃষ্ঠ শক্তি কত হবে? 4 পাই আর স্কোয়ার সিগমা ইজ ইকুয়াল টু, এখানে ব্যাসার্ধ দিয়েছি এ এবং বি, তাহলে 4 পাই এ স্কোয়ার সিগমা প্লাস 4 পাই বি স্কোয়ার সিগমা। তাহলে এবার যদি আমরা কমন নেই 4 পাই সিগমা, তাহলে কেটে গিয়ে কি পড়ে থাকলো? আর স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে নতুন বুদবুদের ব্যাসার্ধ কত হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরীক্ষা হলে আসলে এত কিছু করার কোনো দরকার নেই, যখনই দেখবে সমষ্ণ প্রক্রিয়া তাহলেই বুঝে নেবে যে বুদবুদগুলো
মিলিত হলে রেজাল্টেন্ট বুদবুদ পাবো, সেটা হচ্ছে তার যে ব্যাসার্ধ আছে তাদের স্কোয়ার রুটের সামেশন স্কোয়ার রুটের সমান হবে। তাহলে একদম এই প্রশ্ন দেখলে পেলে একদমই সেম অ্যান্সার বসিয়ে দেবে। পরের প্রশ্নটা দেখো, বলেছে তামা ও স্টিলের দুটি দন্ডের দৈর্ঘ্য L1 ও L2 এবং তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α1 এবং α2 যদি সব উষ্ণতায় L2 মাইনাস L1 এর মান সমান থাকে তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে দৈর্ঘ্য প্রসারণের সূত্র কি হয়? দৈর্ঘ্য প্রসারণের সূত্র কি হয়? L of t is equal to L0 1 plus alpha del t। তাহলে এইখানে তামা ও স্টিলের প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল, অর্থাৎ L0 এর ভ্যালু L1 আর L2 ছিল, আলফার মান দেওয়া আছে α1 α2, তাই তো? তাহলে আর আমি মনে করলাম যে উষ্ণতা পরিবর্তন যদি ডেলটি, যেহেতু সেম উষ্ণতা পরিবর্তন, তাহলে ডেলটি হচ্ছে উষ্ণতা পরিবর্তন। তাহলে তামার যেটা নতুন দৈর্ঘ্য হবে সেটাকে ধরলাম আমি L1 ড্যাশ ইকুয়াল, এটা হলো তামা, তামার L1 1 প্লাস α1 ডেলটি, আর হচ্ছে স্টিল L2 ড্যাশ ইকুয়াল টু L2 1 প্লাস α2 ডেলটি। নো প্রবলেম। এবার বলেছে যে প্রশ্ন অনুসারে কি বলেছে এখানে, যে সকল উষ্ণতায় তাদের L2 মাইনাস L1 এর মান সমান থাকে। তাহলে এর অর্থ কি? তাহলে এর অর্থ হচ্ছে উষ্ণতা পরিবর্তনের ফলে দৈর্ঘ্য পরিবর্তনের যে মান সেটা দুটোর ক্ষেত্রেই সেম, অর্থাৎ L2 যতটা বাড়ছে L1 ও ততটাই বাড়ছে, তার মধ্যে তাদের ডিসটেন্সটাও কিন্তু সেম থাকছে। বোঝা গেল? তাহলে এই দুটোর মাইনাস কত হবে? ইকুয়াল টু আমরা বলতে পারবো L2 মাইনাস L1, মানে প্রাথমিক যে যতটা ডিসটেন্স ছিল L2 আর L1 এর মাঝখানে সেটাই থাকবে আর কি। তাহলে যদি আমরা এই দুটো লিখি, L2 ড্যাশ মাইনাস L1 ড্যাশ ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1। তাহলে L2 ড্যাশের ভ্যালু বসাও, L2 ইন্টু 1 প্লাস α2 ডেলটি মাইনাস L1 ইন্টু 1 প্লাস α1 ডেলটি ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1। তাহলে এখানে করে দাও L2 প্লাস α2 L2 ডিটি মাইনাস L1 মাইনাস L1 α1 ডেলটি ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1। তাহলে এই L2 টা এই পাশে আসলে আর এই 1 টা এই পাশে আসলে প্লাস মাইনাস, তাহলে কেটে যাবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে এই দুটো টার্ম। তাহলে L2 α2 ডেলটি মাইনাস L1 α1 ডেলটি ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি? তো তাহলে এখান থেকে যদি আমরা কমন নেই, ডেল্টা টি যদি কমন নেই, তাহলে L2 α2 মাইনাস L1 α1 ইকুয়াল টু 0। তাহলে ডেলটি অর্থাৎ পরিবর্তনটা তো 0 নয়, দৈর্ঘ্য প্রসারণ কখন ঘটবে? যখন টেম্পারেচার ডিফারেন্স ঘটবে। তাহলে ডেলটি নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে 0 কোনটা হবে? L2 মাইনাস α2 মাইনাস L1 মাইনাস α1 মাইনাস L1 ইন্টু α1 ইজ ইকুয়াল টু 0 সমান সমান, তাহলে কিনতে পাবো L1 α1 ইজ ইকুয়াল টু L2 α2। তাহলে
সঠিক অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার উইল বি দা অপশন নাম্বার সি। ঠিক আছে, রাইট, ওকে। এরপরে 8 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে একটি উত্তল দর্পণের দিকে একটি বস্তু অগ্রসর হচ্ছে। বস্তুর বেগ ও এম গুণ বিবর্ধিত তার প্রতিবিম্ব বেগের অনুপাত কত? তাহলে দর্পণের ফর্মুলা অনুসারে কি লিখবো? 1/f is equal to 1/v প্লাস 1/u। ভি হচ্ছে তোমার প্রতিবিম্বের দূরত্ব, আর ইউ হচ্ছে তোমার বস্তুর দূরত্ব। তাহলে দূরত্বকে যদি আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা পেয়ে যাব বেগ। তাহলে ডিডিটি অফ 1/f is equal to ডিডিটি অফ 1/u প্লাস 1 ভি প্লাস 1/u যদি করি তাহলে এফ এর সাপেক্ষে করলে এটা হবে 0, অ্যান্ড ভি এর সাপেক্ষে করলে হবে কত? মাইনাস 1/ভি স্কোয়ার ডিভিডিটি মাইনাস অফ 1/ইউ স্কোয়ার, সরি এটা ভি স্কোয়ার এটা ইউ স্কোয়ার ডিইউ ডিটি। তাহলে এইটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে ডিভি ডিটি ইজ ইকুয়াল টু এটা এই পাশে গেলে প্লাস হয়ে গেল, তাহলে 1/ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস অফ 1/ইউ স্কোয়ার ডিইউ ডিটি। তাহলে ডিভি ডিটি পড়ে থাকলো মাইনাস অফ ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ডিইউ ডিটি। এবার ডিভিডিটি সমান সমান কি দেবে? প্রতিবিম্বের বেগ, অর্থাৎ ভিআই ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ তার স্কোয়ার ইন্টু ভি অবজেক্ট ভিও। তাহলে কি দাঁড়ালো? vi by v0 is equal to minus v by u তার স্কোয়ার। তাহলে v by u সমান সমান কি জানি আমরা? m, তাহলে মাইনাস এম স্কোয়ার। কিন্তু আমাকে বলেছে বস্তুর বেগ বাই হচ্ছে প্রতিবিম্বর, তাহলে v0 বাই vi is equal to 1/m স্কোয়ার মাইনাস। তাহলে রাইট অপশন কোনটা হবে? অপশন নাম্বার এ। বোঝা গেছে? পরের কোশ্চেনটা দেখো। বলেছে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কখনো 100% হতে পারে না, এর কারণ কি? বলেছে বিকিরণে বাধা দেওয়া যায় না, আদর্শ উৎস পাওয়া যায় না, পরম শূন্য উষ্ণতায় পৌঁছানো যায় না, আর ঘর্ষণকে উপেক্ষা করা যায় না। কোনটা হবে রাইট অ্যান্সার? তাহলে আমরা কার্নট ইঞ্জিনের ক্ষেত্রে কি কি জানি? কার্নট ইঞ্জিনের যদি আমরা কর্মদক্ষতা দেখি তাহলে কর্মদক্ষতা হয় 1 মাইনাস টিসি বাই টিএইচ। টিসি কি? টিসি হলো তাপ গ্রাহকের তাপমাত্রা, আর টিএইচ কি? টি হলো উৎসের বা সোর্সের তাপমাত্রা। তাহলে কর্মদক্ষতা 100% কখন হবে? যখন ইটার ভ্যালু 1, এবং সেটা সম্ভব যদি টিসির ভ্যালু 0 হয়, 0 কেলভিন হয়। তাহলে ইটা ভ্যালু 1 হবে, তাহলে গিয়ে 100% হবে। তাহলে টিসির ভ্যালু কত হতে হবে? 0 কেলভিন।
কিন্তু তাপগতিবিদ্যার আমরা যদি তৃতীয় সূত্র দেখি তাহলে আমরা বলি যে কোনো বস্তুই কিন্তু পরম শূন্য উষ্ণতায় কিন্তু পৌঁছানো সম্ভব নয়, অর্থাৎ টিসির ভ্যালু কখনোই কিন্তু 0 হতে পারে না, অর্থাৎ টিসি নট ইজ ইকুয়াল টু 0 কেলভিন। তাহলে টিসি যদি 0 কেলভিন না হয় যদি, তাহলে আমরা পরম শূন্য উষ্ণতায় পৌঁছাতে পারবো না এবং কর্মদক্ষতার ভ্যালু আমরা 100% কখনোই পাবো না। বোঝা গেছে? সিম্পল এক্সপ্লানেশন। পরের কোশ্চেন নাম্বার 10টা দেখো। 1.41 প্রতিসরাঙ্কের একটি ঘন মাধ্যমে রশ্মিগুচ্ছ 45 ডিগ্রি কোণে আপতিত হলে বায়ুতে প্রশিক্ষিত হওয়ার রশ্মিগুচ্ছের বেদ ও আপতিত বেদ না, এটা হবে বেগ ও আপতিত রশ্মিগুচ্ছের বেগের অনুপাত কত হবে? তাহলে আলোক রশ্মির বেগ এবং মাধ্যমের যে প্রতিসরাঙ্কের মাধ্যমের যে বেগ তার মধ্যে কি সম্পর্ক? ভি সমান সমান হয় সি বাই এন। এন কি? এন হচ্ছে শূন্যস্থানে আলোর গতিবেগ আর এন হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে আপতিত রশ্মিটি কি হয়েছে? আপতিত রশ্মি ঘন মাধ্যমে রয়েছে, তাহলে V1 সমান সমান ধরলাম আমরা সি বাই এন অন। এন অন হচ্ছে তার প্রতিসরাঙ্ক। ঘন মাধ্যমে আপতিত হলে প্রতিষ্ঠিত, এবার তাহলে প্রতিষ্ঠিত হওয়ার পর সে ঘন মাধ্যম থেকে আবার কিসে হবে? বায়ুতে ফিরে যাবে, তাই তার বেগ কত হবে? V2 ইজ ইকুয়াল টু সি বাই এন টু। তাহলে এন অন এর মান দেওয়া আছে কত? 1.414। এন অন ইজ ইকুয়াল টু 1.414। এন টু ইজ ইকুয়াল টু কত? 1, যেহেতু বায়ুমণ্ডল, তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক আমরা জানি 1। তাহলে এখানে V2 বাই V1 সমান সমান কত? সি বাই এন টু বাই সি বাই এন ওয়ান। সি কেটে গেল, এন ওয়ান বাই এন টু। তাহলে এখন যদি বসাও, এন ওয়ান এর মান কত? 1.414 বাই 1। তাহলে 1.414 হচ্ছে √2 এর ভ্যালু, তাহলে √2 বাই 1। তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। √2 ইজ টু 1। বোঝা গেল? অর্থাৎ V2 ইজ টু V1 ইজ ইকুয়াল টু √2 ইজ টু 1। পরিষ্কার? পরের প্রবলেমটা দেখো। বলেছে একটি উত্তল লেন্স থেকে 10 মিটার দূরে অবস্থিত একটি বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব পর্দায় ফেলা হলো। যদি বিবর্ধনের পরিমাণ 19 হয় তবে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে এখানে কি দেওয়া আছে? উত্তল লেন্সে যখন বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় তখন আমরা বিবর্ধনকে আমরা কি ধরি? ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ ধরি। তাহলে m সমান সমান -19 এবং বস্তুর দূরত্ব u কেও আমরা, যেহেতু লেন্সের সামনে অবস্থিত তাই -10 মিটার। তাহলে বিবর্ধন সমান সমান কত? v বাই u। তাহলে u সমান সমান হচ্ছে -10 আর m হচ্ছে -19। v সমান সমান -19 ইন্টু -10, that is 190। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত? 119। তাহলে এবার যদি আমরা লেন্সের ফর্মুলা ইউজ করি
1/f is equal to 1/v minus 1/u, তাহলে কত দাঁড়াবে 1/190 minus 1/-10 প্লাস হবে তাহলে 1/190 প্লাস 1/10, এলসিএম করো 119 1 প্লাস 19, তাহলে কত হবে 20/190, 2/19, that is 1/f is equal to 2/19, তাহলে f is equal to 19/2, তাহলে f সমান সমান হবে 9.5, বোঝা গেল? তাহলে 9.5 মিটার will be the right answer, তাই তো? তাহলে 9.5 মিটার। পরের কোশ্চেনটা দেখো, বলেছে রামধনু যে দুটি ঘটনা সংঘটিত হওয়ার ফলে সৃষ্টি হয় সেটা কি? এক তো রামধনু যখন তৈরি হয় তখন তো ডিসপারশন অর্থাৎ আলোর বিচ্ছুরণ তো দেখা যায় এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, কারণ সূর্যের যে হোয়াইট লাইট সেটা কি বৃষ্টির যে কণা আছে সেটার মাধ্যমে প্রবেশ করে এবং প্রতিসৃত হয়, তার ফলে কিন্তু বিচ্ছুরণটা সৃষ্টি হয় এবং এই বিচ্ছুরণের ফলে সাদা আলোটা ভেঙে 7টি রঙে ভাগ হয়ে যায়, বোঝা গেল? তাহলে বিচ্ছুরণ এবং যেহেতু একটা রেয়ার মাধ্যম থেকে একটা ডেন্স মাধ্যমে প্রবেশ করে তখন তার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, ঠিক আছে? অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এবং সবশেষে কি হয়, এই বৃষ্টির কণা থেকে যখন আলোগুলো বেরিয়ে যায় তখন প্রতিসরণের ফলে রামধনু গঠিত হয়। তাহলে এখানে বিচ্ছুরণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এইটা হবে তোমার সঠিক অ্যান্সার। এরপরে হচ্ছে ব্যতিচার সৃষ্টিকারী দুটি তরঙ্গের তীব্রতার অনুপাত 4:1 হলে তরঙ্গ দুটির বিস্তারের অনুপাত কত? আচ্ছা, এখানে 4:1 হলে বিস্তারের অনুপাত কত? তাহলে আমরা তরঙ্গের তীব্রতা আর বিস্তারের মধ্যে সম্পর্ক কি আছে? তরঙ্গের তীব্রতা I প্রপোর্শনাল টু বিস্তারের স্কয়ারের সঙ্গে সমানুপাতিক, তাহলে এখানে I1/I2 দেওয়া আছে 4:1, তাই তো? তাহলে এইটা সমান সমান A1/A2 তার স্কয়ারের সঙ্গে সমান, তাহলে A1/A2 কত দাঁড়াবে? √4/1, তাহলে √4/1 করলে হবে 2/1, তাহলে A1:A2 is equal to 2:1, একদম সোজা। বিস্তারের অনুপাত কত? 2:1, কোথাও কি ভুল করেছি? তাহলে এটা I1:I2, এটা অপোজিটটা ধরলে পরে হয়ে যেত, তাহলে এটা 1:2 বা 2:1 থাকলেও কিন্তু এটা রাইট অ্যান্সার হতো। তাহলে পরের প্রশ্নটা দেখো, বলেছে এল দৈর্ঘ্যের একটি একমুখ বন্ধ নল থেকে মূল সুর উৎপন্ন হলে স্থানু তরঙ্গের দৈর্ঘ্য কত? এল দৈর্ঘ্যের একটি একমুখ খোলা, এটা এল নট ওয়ান, এল দৈর্ঘ্যের একটি একমুখ খোলা বন্ধ নল থেকে মূল সুর উৎপন্ন হলে স্থানু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে একটি একমুখ বন্ধ নলে মূল সুর
অর্থাৎ ফান্ডামেন্টাল টোন উৎপন্ন হওয়ার শর্ত হলো নলের যে খোলা প্রান্ত সেখানে একটি অ্যান্টিনোট অর্থাৎ একটি সুস্পন্দ বিন্দু এবং বদ্ধ প্রান্তে একটি কি থাকবে, নিস্পন্দ বিন্দু নোট গঠিত হবে। এই প্যাটার্নের জন্য নলের দৈর্ঘ্য এল হলে তাহলে স্থানু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর 1/4 মানে 1/4 হবে। তাহলে এল সমান সমান হবে λ/4। তাহলে এখানে ল্যামডা সমান সমান হবে 4L। তাহলে 4L ইজ দা রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, বলেছে আলো সমাবর্তনের কোনটি পরিবর্তিত হয় না, অর্থাৎ পোলারাইজেশনে কি কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয়? পোলারাইজেশন চেঞ্জ করো, 90 ডিগ্রি থেকে যত চেঞ্জ করতে থাকবে, ধরো এইভাবে আসছে আর পোলারাইজেশন প্লেটটা এইভাবে দেওয়া আছে, তাহলে এবার যত ঘোরাবে প্রবাল্য আস্তে আস্তে কমতে বাড়তে থাকবে, অর্থাৎ চেঞ্জ হবে, ফেজেস চেঞ্জ হবে, কিন্তু কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি সেমই থাকবে। পরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 16 বলেছে দুটি একই ব্যাসার্ধের প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের দৈর্ঘ্য যথাক্রমে L1 and L2, তারের উপাদানের রোধাঙ্ক ρ1 and ρ2, তার দুটিকে শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হলে তাদের তুল্য রোধাঙ্কের মান কত হবে? এখানে কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু ডাইরেক্ট না দিয়ে কি দিয়েছে, রেজিস্টিভিটি অর্থাৎ রোধাঙ্কের মান দিয়েছে, তাই তো? তাহলে যদি দুটি শ্রেণী সমবায়ের আমরা যদি রেজিস্টারই যদি অ্যাড করি তাহলে আমরা কি করি, R1 প্লাস R2, তাই তো? তাহলে এবার R সমান সমান আমরা লিখবো কি, রো এল বাই এ, জানি, ধরো এটা আমি R1 লিখলাম, তাহলে এটা কি লিখবো, ρ1 L1 A1, R2 তাহলে এখান থেকে আমার R2 যদি করি তাহলে কি লিখবো, ρ2 L2 A2। এবার যদি এদের শ্রেণী সমবায় অর্থাৎ সিরিজে যদি কানেক্টেড থাকে তাহলে R ইকুইভ্যালেন্ট উইল বি R1 প্লাস R2, তাই তো? তাহলে এটাকে লেখো ρ1 L1 A1 প্লাস ρ2 L2 A2। এবার দেখো বলেছে একই প্রস্থচ্ছেদ, তাহলে কি হবে, A1 ইজ ইকুয়াল টু A2, তাহলে এটা মুছে লেখো A, তাই তো? এবার এটার এলসিএম করো, কত দাঁড়াবে, A ρ1 L1 ρ2 L2। তাহলে এবার এটা গেল আর ইকুইভ্যালেন্টের ভ্যালু। তাহলে আমরা যদি তুল্য রোধ যদি আমরা বের করি তাহলে আমরা ধরে নেই যে তার দুটোকে একসঙ্গে কানেক্ট করা হয়েছে, তাহলে L1 প্লাস L2 হবে, তাই তো? তাহলে তুল্য রোধাঙ্ক যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা ধরে নেই দুটি তারের মোট দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকে। তাহলে এইটা যখন আমরা দুটো তার এরকম জুড়ে দেব, তাহলে কি দাঁড়াবে, R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু রো ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু L বাই A। L কি হবে, রো ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 বাই A। তাহলে এইটা সমান সমান এইটা হবে,
অর্থাৎ রো ইকুইভ্যালেন্ট L1 plus L2 by A is equal to rho 1 L1 plus rho 2 L2 by A কেটে গেল, তাহলে রো ইকুইভ্যালেন্ট, তাহলে রোধাঙ্ক ইকুইভ্যালেন্ট কত হবে, রো 1 L1 plus rho 2 L2 by L1 plus L2। দেখো কোন অপশনটার সঙ্গে মিলছে, অপশন নাম্বার বি, বি হবে তোমার রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, বলেছে কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিস্পন্দ অবস্থাটি পরিবর্তিত হয়, যদি পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস না হয় তবেই তোমার নিষ্পন্দ বিন্দু পরিবর্তন হবে, যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু নিষ্পন্দ অবস্থায় থাকবে ইকুয়াল হয়ে গেলে। অর্থাৎ বিভিন্ন বাহুর রোধগুলো যদি পরিবর্তিত হয় তবে কিন্তু ব্রিজের নিষ্পন্দ অবস্থাটা চেঞ্জ হয়। বোঝা গেছে? পরের কোশ্চেনটা দেখো, বলেছে একটি আহিত কণা অবিলম্বভাবে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে এবং এফ বল অনুভব করে, কণাটিকে ওই চৌম্বক ক্ষেত্রে দ্বিগুণ গতিশক্তি দিয়ে প্রবেশ করানো হলে সেটি কত বল অনুভব করবে। আচ্ছা, তাহলে একটি আহিত কণাকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে তার লরেন্স ফোর্স কত হয়, F is equal to Q P B sin থিটা। এখানে কি বলেছে, লম্বভাবে, তাহলে সাইন থিটার মান 90 ডিগ্রি মানে 1, তাই তো, তাহলে F সমান সমান কিউ বে বে। আর কণার গতিশক্তি চৌম্বক ক্ষেত্রে দ্বিগুণ গতিশক্তি দিয়ে প্রবেশ করানো, গতিশক্তি কে সমান সমান কত, হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি সমান সমান কত, রুট ওভার 2k বাই এম। তাহলে এখানে যদি আমি বি এর ভ্যালু বসাই, এফ ইজ ইকুয়াল টু কিউ বি রুট ওভার 2k বাই এম, তাই তো, তাহলে এফ প্রপোর্শনাল টু এখানে রুট ওভার কে, তাহলে এফ প্রপোর্শনাল টু রুট ওভার কে। এবার প্রাথমিক গতিশক্তি যদি k1 হয় তাহলে লরেন্স বল কত হবে, তাহলে F1 সমান সমান কিউ বি রুট ওভার 2k1 বাই এম, এটা সমান সমান F1। আর বলেছে নতুন গতিশক্তি কত বলেছে, 2k1, তাহলে k2 হচ্ছে 2k1, তাহলে F2 কত হবে, কিউ বি রুট ওভার 2 ইন্টু 2k1, তাই তো, তাহলে এখানে যদি আমি রুট 2 বের করে নিই তাহলে কিউ বি রুট ওভার সরি এখানে একটা বাই এম, তাহলে পড়ে থাকবে 2k1 বাই এম, এইটার ভ্যালু কত, F1, তাহলে রুট 2 F1, তাহলে F2 সমান সমান রুট 2 F1। তাহলে কণাটিকে ওই চৌম্বক ক্ষেত্রে দ্বিগুণ যদি গতিশক্তি দিয়ে আমরা প্রবেশ করাই তাহলে সেটি তার রুট 2 ইন্টু প্রথম যে বল অনুভব করেছিল তার সঙ্গে রুট 2 মাল্টিপ্লাই করে যে ফোর্সটা পাবো সেইটা অনুভব করবে। বোঝা গেছে?
তাহলে রাইট অপশন হবে অপশন নাম্বার এ। এবার বলেছে কোন পদার্থে চুম্বক প্রবণতা ঋণাত্মক হয়? তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে চুম্বক প্রবণতা ঋণাত্মক হয়। পরের কোশ্চেনটা দেখো, বলেছে 10 মিটার দীর্ঘ একটি তারকে আনুভূমিকভাবে পূর্ব পশ্চিম দিকে বরাবর স্থাপন করা হলো। তারটি 5 মিটার পার সেকেন্ড বেগে পড়তে শুরু করলে তারটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত? ভূ চুম্বকত্বের আনুভূমিক উপাংশ। দেখো তাহলে পৃথিবী পৃষ্ঠের একটা নিজস্ব চুম্বক ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড থাকে। যদি একটা তার 10 মিটার দীর্ঘ যদি উপর থেকে নিচে পড়তে থাকে, তাহলে পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড তারটির দরুন কি হবে? একটা ইনডিউস ইএমএফ তৈরি হবে, তাই তো? সেই ইনডিউস ইএমএফ এর ভ্যালু কত সেটাই বের করতে বলেছে। তাহলে ইনডিউস ইএমএফ ইজ ইকুয়াল টু বিএইচ এল ইন্টু ভি। তাহলে বিএইচ দেওয়া আছে কত? 0.3 ইন্টু 10⁻⁻4। এল এর ভ্যালু কত দেওয়া আছে? 10। ভি কত দেওয়া আছে? 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমি ইনডিউস ইএমএফ পেয়ে যাব। তাহলে এটা করলে কত দাঁড়াবে? এইটা 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 5 10 50, 3 5 150, তাহলে 0.1, তাহলে 1.5 ইন্টু 10⁻⁻4। সরি, ভুল করলাম। 1 পয়েন্ট, তাহলে 5 10 50 ইন্টু 0.3 ইন্টু 10⁻⁻4। তাহলে 3 5 15, তাহলে 15 ইন্টু 10⁻⁻4, তাহলে 1.5 ইন্টু 10⁻⁻3। তাহলে 1.5 ইন্টু 10⁻⁻3 ভোল্ট হচ্ছে তোমার ইনডিউস ইএমএফ এর ভ্যালু। বোঝা গেছে? পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে একটি 200 ভোল্ট 50 হার্জ এসি উৎসের সঙ্গে একটি 0.2 হেনরি আবেশক অর্থাৎ ইন্ডাক্টর এবং একটি 20 ওহম রেজিস্টার শ্রেণীতে যুক্ত আছে। বর্তনীতে প্রবাহ কত হবে? এখানে কি বলেছে? এসি উৎস বলেছে। তাহলে ভোল্টেজ ভিআরএমএস দেওয়া আছে 220 ভোল্ট, এফ দেওয়া আছে 50 হার্জ, এল দেওয়া আছে 0.2 হেনরি, আর আর দেওয়া আছে 20 ওহম। তাহলে এখানে এক্সএল এর ভ্যালু কত হবে? 2 পাই এফ ইন্টু এল। তাহলে 2 ইন্টু পাই ইন্টু এফ, এফ এর ভ্যালু কত? 50 ইন্টু এল কত হবে? 0.2। এটাকে ক্যালকুলেট করো।
62.83 ওহম। তাহলে যদি আমরা বর্তনীর টোটাল রেজিস্ট্যান্স, এটা ইন্ডাক্টেন্সের জন্য ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, তাহলে আমরা যদি টোটাল ইম্পিডেন্স বের করি তাহলে z will be root over r square plus xl square। r square কত 20 স্কয়ার প্লাস 62.83 তার স্কয়ার রুট ওভার, এটা করলে হবে 400 প্লাস 62.83 ইন্টু 62.83 3947.60। তাহলে এটা প্লাস করলে দাঁড়াবে 4347.60, that's equivalent resistance by impedance দাঁড়াবে 65.93 ওহম অ্যাপ্রক্স। তাহলে এবার যদি আমরা বর্তনীতে প্রবাহ বের করি তাহলে IRMS is equal to VRMS বাই হচ্ছে টোটাল ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্স VRMS কত 220 ভোল্ট আর টোটাল ইম্পিডেন্স কত 65.93। তাহলে কারেন্ট কত হবে, এটা দিয়ে এটা ডিভাইড করো, অ্যাপ্রক্স 3.3367 অ্যাম্পিয়ার। তাহলে অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, বলেছে একটি কিউ মানের একটি তড়িৎ আধানের জন্য অপর একটি আধান Q0 অবস্থানের তড়িৎ ক্ষেত্র যদি E হয়, যদি দ্বিতীয় আধানটি Q0 এর পরিবর্তে -Q0 হয়, তবে ওই একই আধান একই অবস্থানে তড়িৎ ক্ষেত্রের মান কি হবে? তাহলে কিউ আধানের জন্য যদি Q0 একটি আধানের তড়িৎ ক্ষেত্রে রাখা হয় সেটাকে আমরা কি বলি, তড়িৎ প্রবাহ, তাই তো। এবং তাহলে তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু সোর্স যে আধানের মান তার উপর কিন্তু ডিপেন্ড করে, নট ডিপেন্ডিং অন দ্য টেস্ট আধান। এখানে Q0 থাক, 2Q0 থাক, -Q0 থাক, তার জন্য তড়িৎ ক্ষেত্রের মানের কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। Q পরিমাণ একটা আধান আছে, তার জন্য তড়িৎ ক্ষেত্র এইটা তৈরি হয়েছে। এবার এইখানে কোনো টেস্ট আধান যদি Q0 থাকুক বা -Q0 থাকুক বা 2Q0 থাকুক, তার জন্য কিন্তু এই তড়িৎ ক্ষেত্রের কোনো রকম কিন্তু পরিবর্তন হয় না, অর্থাৎ ই তো ই থাকবে। বোঝা গেল? তাহলে তড়িৎ ক্ষেত্র ই থাকবে। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে একটি কণা এ বিস্তার নিয়ে সরল দোলগতি সম্পন্ন করে, সাম্যাবস্থান থেকে যে দূরত্বে ওর স্থিতিশক্তি ও গতিশক্তি সমান হয় সেটি কত? তাহলে একটি কণা এ বিস্তার নিয়ে কি হচ্ছে, সরল দোলগতিতে দুলছে, সাম্যাবস্থা থেকে যে দূরত্ব ওর স্থিতিশক্তি গতিশক্তির মান সমান হয় সেটি কত? তাহলে যদি আমি ওর যদি মোট শক্তির পরিমাণ কত সেটা যদি বের করি তাহলে কি হবে, ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার, কে ফোর্স কনস্ট্যান্ট। আর যদি ওর স্থিতি শক্তি বের করি আমি, তাহলে যেখানে সাম্যাবস্থা অর্থাৎ জিরো পজিশন, তাহলে হাফ কে এক্স স্কোয়ার। আর সাম্যাবস্থান থেকে যেখানে হচ্ছে সরণ, অর্থাৎ সেই পজিশনে যেখানে সমান হবে সেই পজিশনটাতে ধরলাম আমি তার স্থিতি শক্তির ভ্যালু এত। তাহলে গতি শক্তি কত হবে,
কে উইল বি ই মাইনাস ইউ, অর্থাৎ টোটাল শক্তি থেকে যদি আমি ওর স্থিতিশক্তি বাদ দেই তাহলে আমি ওর কাইনেটিক এনার্জিটা পাবো। তাহলে হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, তাহলে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবং প্রশ্ন অনুসারে বলেছে গতিশক্তি উইল বি ইকুয়াল উইথ স্থিতিশক্তি, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু কে, তাহলে হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার হাফকে কেটে দিলাম, এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার বাই 2, এক্স সমান সমান এ বাই রুট 2, তাহলে এ বাই রুট 2, রুট 2 এর মান হচ্ছে তোমার, তাহলে 1 বাই রুট 2 করলে হবে 0.707 ইন্টু এ, তাহলে 0.07, অপশন নাম্বার বি। তাহলে 0.707 এ হচ্ছে তোমার সেই দূরত্ব এক্স যেখানে স্থিতিশক্তি এবং গতিশক্তির ভ্যালু সেম হবে। পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি নির্দিষ্ট এক্স রশ্মি বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং কম্পাঙ্ক মিউ লক্ষ্যবস্তুর পারমাণবিক সংখ্যা z এর সঙ্গে পরিবর্তিত হলে এক্ষেত্রে z কোনটির সমানুপাতিক। তাহলে আমরা যদি মসলের সূত্র অনুসারে যদি দেখি, তাহলে এক্স রশ্মি বর্ণালীর বৈশিষ্ট্য কম্পাঙ্কের বর্গমূল লক্ষ্যবস্তুর পারমাণবিক সংখ্যা অর্থাৎ z এর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ রুট ওভার মিউ ইজ ইকুয়াল টু a ইন্টু জেড মাইনাস বি। তাহলে এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে a and b is equal to constant, তাহলে z is equal to root over mu, তাহলে root over mu এর সঙ্গে সমানুপাতিক, একদম ফর্মুলা বেস কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো, বলেছে একটি তেজস্ক্রিয় মৌলের 1/4 বিঘটিত হতে 2490 ইয়ার সময় লাগে, মৌলটির অর্ধায়ু নির্ণয় করো। তাহলে আমরা কি করব, ডাইরেক্ট রেডিও অ্যাক্টিভ ক্ষয়ের যে সাধারণ সম্পর্ক আছে সেটা আমরা ইউজ করব। তাহলে n/n0 is equal to half by t/t half। তাহলে এখানে n0/n0 কত দেওয়া আছে, অবশিষ্ট 1/4 বিঘটিত হয়ে গেছে হাফ টাইমে, টাইম দেওয়া আছে 1/4 মানে 1/4। তাহলে রেস্ট অফ কত হবে, n/n0 এর ভ্যালু কত আছে 1 minus 1/4, তাহলে 3/4, এবং তার জন্য টাইম কত লেগেছে 2490, তাই তো। তাহলে আমরা প্রবলেমে বসিয়ে দিই, n/n0 রেস্ট 3/4, হাফ টি লেগেছে 2490 বাই হচ্ছে টি হাফ। তাহলে এবার যদি আমরা এখান থেকে টি হাফ যদি বের করতে চাই তাহলে কি করব, উভয় পাশে আমরা লগ নিয়ে নেব, লগ নিলে যেটা দাঁড়াবে এটাকে এই পাশে লিখছি 2490 টি হাফ ln 1/2,
is equal to ln 3/2। তাহলে এখান থেকে যদি আমরা t/2 বের করি ডাইরেক্ট, তাহলে এটা ওই পাশে চলে যাবে 2490 ইন্টু ln হাফ বাই হচ্ছে ln 3/4। তাহলে এর যদি আমরা ভ্যালু পুট করি ln হাফ এবং ln 3/4 এর যদি ভ্যালু পুট করি এবং এটাকে যদি বাই করি, তাহলে যেটা দাঁড়ায় 2490 ইন্টু 2.4094। এইটাকে যদি মাল্টিপ্লাই করি, টি হাফ দাঁড়াবে তোমার 5999.46 ইয়ার, দ্যাটস অ্যাপ্রক্স 6000 বছর। তাহলে অর্ধায়ু কত হবে? 6000 বছর। 26 নাম্বারটা দেখো, বলেছে বি বেগ এবং এ ত্বরণ সম্পন্ন সমবৃত্তীয় গতিতে ধাবমান কোন কণার ক্ষেত্রে কোনটি সঠিক? ভি ভেক্টর ধ্রুবক কিন্তু এ ভেক্টর নয়, ভি উভয় ধ্রুবক, ভি ধ্রুবক নয় কিন্তু এ ধ্রুবক, ভি ভেক্টর এ ভেক্টর কোনটি ধ্রুবক নয়? প্রশ্নটা বোঝার চেষ্টা করো। সমবৃত্তীয় গতি বলেছে, তাহলে সমবৃত্তীয় গতিতে কণার বেগের মান কি থাকে? সমবৃত্তীয় গতি মানে বেগের মান ধ্রুবক, কিন্তু বেগের দিক তো ক্রমাগত পরিবর্তন হচ্ছে। যেহেতু বেগ একটা কি আছে, ভেক্টর রাশি, এবং দিক কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই বেগ ভেক্টর কিন্তু ধ্রুবক নয়। আর ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার। তাহলে সমবৃত্তীয় গতিতে ত্বরণ সবসময় কিন্তু বৃত্তের কেন্দ্র বরাবর ত্বরণ, বস্তুটা ত্বরণ কিন্তু সবসময় কেন্দ্রের দিকে নির্দেশ করে, এবং তার ত্বরণের দিকও কিন্তু ক্রমাগত চেঞ্জ হতে থাকে, যেহেতু ভেলোসিটির দিক চেঞ্জ হতে থাকে। সুতরাং ত্বরণও কিন্তু একটা ধ্রুবক নয়। তাহলে ভি ধ্রুবক, ভি ও এ কোনটি ধ্রুবক নয়। সিম্পল অ্যানালাইসিস কোশ্চেন। 5 সেমি দৈর্ঘ্যের একটি ধাতব ঘনকের আধানের পরিমাণ 6 মাইক্রোকুলম হলে উহার পৃষ্ঠতলের আধানের ঘনত্ব কত? তাহলে পৃষ্ঠতলের আধানের ঘনত্ব সিগমা ইজ ইকুয়াল টু মোট আধান বাই মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বোঝা গেছে? তাহলে আধান দেওয়া আছে কত? 6 কুলম, মাইক্রোকুলম। তাহলে কিউ এখানে দেখা যাচ্ছে 6 মাইক্রোকুলম, মানে হচ্ছে তোমার 6 ইন্টু 10 মিলি মাইক্রো 10 টু দি পাওয়ার 6 কুলম। আর ধাতব ঘনক, আচ্ছা তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা এখানে বের করতে হবে। 5 সেমি দৈর্ঘ্যের ঘনক বলেছে, তাহলে এরিয়া কত হবে? 5 সেমি সমান সমান হচ্ছে 0.05 মিটার। তাহলে ঘনক বলেছে, ঘনকের এরিয়া সমান সমান 6a স্কয়ার। সিক্স ইন্টু এ হচ্ছে 0.05 তার স্কয়ার। তাহলে এইটা করলে কত দাঁড়াবে? এর স্কয়ার করো ইন্টু 6 করো, 0.015 মিটার স্কয়ার। তাহলে এ সমান সমান, তাহলে সিগমা সমান সমান 6 ইন্টু 10 টু দি পাওয়ার
-6/0.015, তাহলে 6000, তাহলে এইটা যদি ক্যালকুলেট করো, এইটা যদি ক্যালকুলেট করো তাহলে তোমার দাঁড়াবে 0.4 into 10 to the power -3 সেমি-মিটার ইনভার্স 2। বোঝা গেছে? তাহলে রাইট অপশন হবে অপশন নাম্বার ডি।